আজকের ক্লাসে আগের ক্লাসে 267 পেজের বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্নগুলো হয়েছিল, শর্ট প্রশ্নগুলো। আজকের বিভাগ গ এবং বিভাগ ঘ এর মধ্যে যেসব অঙ্কগুলো আছে সেগুলো আজকে সমাধান করব। ক্লাসটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি, সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। চলো ক্লাসটি শুরু করা যাক। পেজ 269, কেভিটি টেস্ট পেপার। কেভিটি টেস্ট পেপারের 269 পেজ। বিভাগ গ এর প্রশ্নটা বোর্ডে তুলে নিচ্ছি। প্রশ্নটা বোর্ডে তুলে নিয়েছি। 3.2 এর প্রশ্ন, বিভাগ গ। প্রশ্নটা বলছে 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার এইচজি চাপে, মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে, এইচজি মানে হচ্ছে মার্কারি বা পারদ, চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। দাঁড়ি এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমরা লিখে নেব ক্যাপিটাল T1 সমান সমান বলে দেওয়া আছে 300 কেলভিন। T1 সমান সমান বলে দেওয়া আছে 300 কেলভিন। তাহলে একবার সরাসরি কেলভিন স্কেল বা পরম স্কেলে মান বলে দেওয়া আছে। যদি আমার সেলসিয়াস স্কেলে বলে দেওয়া থাকতো তাহলে তার সঙ্গে 273 যোগ করে কেলভিন স্কেলে আনতে হতো, কিন্তু এখানে সরাসরি কেলভিন স্কেল বা পরম স্কেলে দেওয়া আছে। তারপর চাপের মান বলে দেওয়া আছে P1 সমান সমান 760 মিলিমিটার এইচজি, আর আয়তন V1 সমান সমান 300 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে সেটা আয়তনের একক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে গুণ করলে আমরা আয়তন পাই, তখন কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। অর্থাৎ এরা হচ্ছে আয়তনের সংখ্যা। তারপরে বলছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। এবার আমরা লিখবো এসটিপিতে ওই গ্যাসের T2 মান হবে, মানে উষ্ণতার মান 273 কেলভিন। কেলভিন স্কেলে, পরম স্কেলে হলে 0 ডিগ্রি সেলসিয়াস। P2 মান, তাহলে P2 এখানে আছে মিলিমিটার এইচজিতে। যদি সেন্টিমিটার এইচজিতে যদি থাকতো তাহলে 76 সেমি এইচজি হতো, কিন্তু এখানে যেহেতু মিলিমিটার এইচজিতে আছে ওই জন্য হবে 760 মিলিমিটার এইচজি, মানে সেন্টিমিটার থেকে মিলিমিটার, সেন্টিমিটারের পরে যেহেতু মিলিমিটার এই জন্য পাশে একটা শূন্য বেড়ে যাবে, মানে 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে। V2 মান বের করতে হবে। তাহলে এখানে পিভিটি তিনটে রাশি আছে, তাহলে এই তিনটে রাশিকে নিয়ে যে সূত্রটা, এটা হচ্ছে চার্লস ও বয়েলের সূত্রানুসারে লিখতে পারি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। চার্লস ও বয়েলের সূত্রানুসারে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। তাহলে আমার বের করতে হবে V2 র মান। তাহলে এখানে P1 এর মান বলে দেওয়া আছে 760 ইন্টু V1 এর মান বলে দেওয়া আছে 300, আর T1 এর মানও বলে দেওয়া আছে 300। ঠিক একই রকম ভাবে P2 র মান হলো 760, V2 আমাকে বের করতে হবে, আর T2 হচ্ছে 273। তাহলে এই দুটো শূন্য, এই 300 কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল 760 ইন্টু এই 760 আর নিচে আছে 273। এই দুটোকে যদি আমি এইদিকে যদি নিয়ে আসি, তাহলে এটা যদি নিচে আছে এদিকে এলে 273টা উপরে হয়ে যাবে, আর এটা যদি উপরে আছে এদিকে যদি আসে বাঁদিকে, তাহলে 760টা নিচে চলে যাবে, সমান সমান V2 হবে। তাহলে প্রথমে কি করলাম, 300 কেটে দিলাম, পড়ে রইল 760। এদিকে আছে উপরে 760, নিচে 273। তাহলে এদিকে যদি 760 বাই 273টা যদি এদিকে যদি আসে, তাহলে 273 যেহেতু নিচে আছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে এলে 273টা উপরে চলে আসবে, 760টা নিচে চলে যাবে। এবারে এটা 760 কেটে গেল, তাহলে অতএব
ভি টু সমান সমান পেলাম 273। এবারে ভি1 এর একক ছিল সেন্টিমিটার কিউব, তাহলে ভি2 এর একক হবে সেন্টিমিটার কিউব। তাহলে উত্তর হবে এসটিপিতে ওই গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব। এসটিপিতে এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। উষ্ণতার মান তোমার 273 কেলভিন, সেলসিয়াস স্কেলে বললে 0°C। পি এর মান হবে 76 সেমি এইচজি সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এবার এখানে যেহেতু মিলিমিটারে আছে ওই জন্য সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে গেলে, যেহেতু সেন্টিমিটারের পরে মিলিমিটার, ওই জন্য 76-এর সাথে 10 গুণ করলে 760 মিলিমিটার এইচজি হবে। তাহলে ভিটুর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ভিটুর মান বেরোলো 273 সেন্টিমিটার কিউব। সবাই দেখে নাও। এবারে 3.2 এর অথবা প্রশ্ন বলছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন কত? তাহলে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলে দেওয়া আছে 52 মিটার কিউব। এসটিপিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি1 সমান সমান 52 মিটার কিউব। তাহলে আয়তনের মানটা বলে দেওয়া আছে, চাপের মান হবে P1 সমান সমান, তারপরে বলছে অপরিবর্তিত উষ্ণতায়, এই চাপের একক আছে সেন্টিমিটার এইচজিতে। তার মানে এখানে P1 এর ভ্যালুটা লিখতে হবে 76 সেমি এইচজি। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপের মান হবে 76 সেমি এইচজি। P1 সমান সমান হবে 273 কেলভিন। এবারে বলছে অপরিবর্তিত উষ্ণতায় এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতা টি2, মানও T1 এর মান 273 কেলভিন ছিল, টি2 মানও 273 কেলভিন থাকবে। আর আর বলে দেওয়া আছে, P2 মান বলে দেওয়া আছে 104 সেন্টিমিটার এইচজি, 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। বের করতে হবে আয়তন কত, ভি2 মান বের করতে হবে। সবাই অঙ্কগুলো ভালো করে বুঝবে। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে, তাহলে এই পর্যন্ত যে নির্দিষ্ট ভর এসটিপি, যে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা বলছে তার আয়তনটা শুধু বলে দেওয়া আছে। তাহলে বাকি ভ্যালুগুলো হচ্ছে P1 এর ভ্যালু হবে 76 সেমি এইচজি, টি2 ভ্যালু হবে 273 কেলভিন। তারপরে কি বলছে, অপরিবর্তিত উষ্ণতায়, অপরিবর্তিত উষ্ণতা মানে T1 এর উষ্ণতার ভ্যালু যা ছিল টি2 ক্ষেত্রেও কি হবে তাই হবে। আর 104 সেন্টিমিটার এইচজি, P2 ভ্যালু হবে 104 সেন্টিমিটার এইচজি, ভি2 মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, তাহলে উষ্ণতা একই থাকছে আর শুরুতেই বলে দেওয়া আছে নির্দিষ্ট ভর, ভরটাও নির্দিষ্ট। তাহলে T1 ইকুয়াল টু টি2 সমান সমান T1 ইকুয়াল টু টি2 সমান সমান ধ্রুবক, মানে স্থির। তাহলে আমরা বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রটা ছিল P1 V1 ইকুয়াল টু P2 V2। আরো যদি থাকতো তখন P3, এখানে P2 পর্যন্তই আছে, T2 P2 V2 পর্যন্ত, ওই জন্য P2 V2 লিখেছি। এটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভরের একটা গ্যাস, মানে একটা কন্টেনারে মনে করো একটা গ্যাস আছে, তাহলে কন্টেনারের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসটার ভরটাও নির্দিষ্ট। এবারে ওই গ্যাসটার উপর যদি আস্তে আস্তে যদি আমি প্রেসার দিতে থাকি, মানে প্রেসারটা যদি বাড়াতে থাকে, চাপ যদি বাড়াতে থাকে, তাহলে আয়তন কি হবে, কমতে থাকবে। সেখানে তাহলে প্রথমে মনে করো ওই কন্টেনারের মধ্যে যে গ্যাসটা আছে তার উপরে P1 চাপ প্রয়োগ করা হলো, তার জন্য আয়তন যেটা পাবো সেটা হবে V1। চাপ বাড়ালে আয়তন কমে, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে সেখানে প্রথমে যে চাপটা দিলাম তার মান, সেটাকে আমি P1 ধরেছি। পরে যে চাপটা, সরি, প্রথমে যে চাপটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে P1, তার জন্য আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে V1। পরে চাপ আরেকটু বাড়ানো হলো, সেটা হচ্ছে P2, সেই P2 চাপের জন্য যে আয়তন যেটা পেলাম সেটা হলো V2। তাহলে এখানে P1 V1 গুণ করে যা পাবো, এখানে P2 V2 গুণ করে তাই পাবো। এটাই হচ্ছে বয়েলের সূত্র।
পরে যদি আরো যদি থাকতো P3 V3, যদি আরো যদি চাপ একটু বাড়ানো হতো, তাহলে P3 চাপের জন্য V3 যে মানে যে আয়তন যেটা পেতাম, দুটো গুণ করলে কি হবে, সব ক্ষেত্রে একই হতো, মানে গুণফলটা সবার ক্ষেত্রে একই হবে। এবারে আমরা কি করবো, ভ্যালুগুলো বসাবো। P1 এর মান হচ্ছে 76 ইন্টু V1 এর মান 52। P1 76, V1 52। P2 P2 এর মান 104 ইন্টু V2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 104টা যদি এদিকে যদি আসে, তাহলে 104টা নিচে হবে, তাহলে উপরে 76 ইন্টু 52 বাই 104। আমি এই পুরোটাকে ওদিকে লিখবো আর V2টাকে বাঁদিকে লিখবো, পুরোটাকে ডান দিকে নিয়ে চলে যাব সংখ্যাগুলো, আর V2টাকে বাঁদিকে রাখবো। তাহলে 76 ইন্টু 52 বাই 104। তাহলে 76 ইন্টু 52 বাই 104 করলে হবে, তাহলে এটা কাটলে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এটা কাটলে হবে 38, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 3 দুগুণে 6 রেখে 7। তাহলে অতএব V2 ইকুয়াল টু পেলাম 38। তাহলে এখানে V1 এর একক আছে মিটার কিউব, তাহলে V2 এর একক হবে মিটার কিউব। এবার একটা জিনিস দেখো, প্রথমে চাপের মান ছিল 76 সেমি, 76 সেমি পারস্তম্ভের চাপ, তার জন্য আয়তন ছিল 52 মিটার কিউব। এবারে পরে যখন চাপ বাড়ানো হচ্ছে, পরে চাপ বাড়িয়ে যখন 104 সেন্টিমিটার এইচ করা হচ্ছে, তাহলে চাপ যখন বাড়ানো হচ্ছে আয়তন কি হবে, এই যে আয়তন যা ছিল তার থেকে আয়তন আরো কমে যাবে, ওই জন্য আয়তনের মানটাও কম এসছে, 52 থেকে কম সংখ্যা এসেছে। সবাই দেখে নাও। এবারে বিভাগ ঘয়ের 4.2 এর প্রশ্নটা দেখো সবাই। 4.2 এর প্রশ্নটা বলছে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, ফেরাস সালফাইডের সংকেত AFS, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। ফেরাস সালফাইডের সঙ্গে বা লঘু সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে কি কি উৎপন্ন হবে? ফেরাস সালফেট উৎপন্ন হবে, FeSO4। তাহলে এখানে H2 পড়ে থাকছে, এখানে S, এবারে উৎপন্ন হবে হাইড্রোজেন সালফাইড। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে আর উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে এখানে বলছে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? তাহলে আমরা এই বিক্রিয়ার সমীকরণটার উপরে আগে এদের, তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর, মানে শুধু H মানে হচ্ছে পারমাণবিক ভর, সেটা হচ্ছে 1। হাইড্রোজেন এখানে 1, H2 মানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে 1 ইন্টু 2 প্লাস সালফার হবে, সালফারের পারমাণবিক ভর 32। তাহলে এবারে তাহলে 1 ইন্টু 2 মানে 2 প্লাস 32 পাশে গ্রাম, মানে 34 গ্রাম। আর এখানে আয়রনের পারমাণবিক ভর 56 প্লাস সালফারের 32, তাহলে দুটো যোগ করলে হবে 6 2 8, 5 3 8। তাহলে এই সমীকরণটার উপরে আমরা এটা বলতে পারবো যে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড পাওয়ার জন্য ফেরাস সালফাইড প্রয়োজন 88 গ্রাম। 34 গ্রাম, এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা বলতে পারছি যে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড পাওয়ার জন্য ফেরাস সালফাইড প্রয়োজন 88 গ্রাম। তাহলে 1 গ্রামে কত, আর ওই 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার জন্য ফেরাস সালফাইড কত প্রয়োজন সেটা বের করতে হবে। তাহলে এবার আমি যদি লিখি 34 গ্রাম H2S পেতে 34 গ্রাম H2S মানে হাইড্রোজেন সালফাইড পেতে FeS ফেরাস সালফাইড প্রয়োজন, FeS প্রয়োজন 88 গ্রাম। তাহলে 1 গ্রাম H2S পেতে ফেরাস সালফাইড প্রয়োজন 88 বাই 34, 88 বাই 34 গ্রাম। তাহলে আমার বের করতে হবে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। তাহলে 1.7 গ্রাম H2S পেতে ফেরাস সালফাইড প্রয়োজন, উপরে 88 নিচে 34 ইন্টু 1.7 এত গ্রাম। এই দশমিক তুলে দিয়ে নিচে আমরা 10 লিখতে পারি।
এবারে তাহলে 17 আর 34 কাটলে 17 দুগুণে 34, এটা কাটলে 44 দুগুণে 88, তাহলে উপরে হচ্ছে 44/10 গ্রাম। তাহলে 44/10 গ্রামকে আমি লিখতে পারি 4.4 গ্রাম। যেহেতু একের পরে যেহেতু একটা শূন্য আছে, ওই জন্য শেষ থেকে একটা সংখ্যা মানে একটা চারের আগে দশমিক বসালে 4.4 গ্রাম। সবাই দেখে নাও। পরের প্রশ্ন 4.3 এর অথবা বলছে এক পিতলের দণ্ডের 100°C উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেমি বৃদ্ধি পায়। টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে 100°C, তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে 0.5 সেমি। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, মানে টেম্পারেচার দেওয়ার আগে প্রাথমিক দৈর্ঘ্য যেটাকে আমরা বলি। আর পিতলে আলফা ইকুয়াল টু বলে দেওয়া আছে 9 × 10⁶ পার ডিগ্রি সেলসিয়াস, মানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ওই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা ইকুয়াল টু জানি যে L2 মাইনাস L1 বাই L1 বাই T2 মাইনাস T1। তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এখানে তাহলে L2 মাইনাস L1 করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। L2 মাইনাস L1 ইকুয়াল টু 0.5 সেমি। L2 মাইনাস L1 ইকুয়াল টু 0.5 সেমি, আর T2 মাইনাস T1 সরি এটা T2 হবে, T2 মাইনাস T1 ইকুয়াল টু কতটুকু উষ্ণতা বাড়ানো হয়েছে। তাহলে এখানে 100° যেটা বলে দেওয়া আছে, মানে টেম্পারেচার কতটা বাড়ানো হয়েছে, মানে সেটা হচ্ছে 100°C উষ্ণতা বৃদ্ধি পেয়েছে 100°C। T1টা হচ্ছে শুরুর দিকের উষ্ণতা, তাহলে T1 হচ্ছে শুরুর দিকে যে টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে T1। আর T2টা হচ্ছে টেম্পারেচার যখন মানে যখন টেম্পারেচার দেওয়া হচ্ছে না, নর্মাল অবস্থায় যে টেম্পারেচার সেটা হচ্ছে T1। আর টেম্পারেচার দেওয়ার ফলে যে মানে হিট দেওয়ার ফলে যে টেম্পারেচার হচ্ছে সেটা হচ্ছে T2। T2 মাইনাস T1 করলে কতটুকু উষ্ণতা বা তাপমাত্রা বা টেম্পারেচার বাড়ছে সেটা পেয়ে যাবো। ঠিক একই রকম ভাবে T1 যখন L1 অবস্থায় উষ্ণতাটা ছিল সেটা হচ্ছে T1, আর L2 অবস্থায় উষ্ণতা হচ্ছে T2। ঠিক একই রকম ভাবে L1টা হচ্ছে একদম মানে হিট দেওয়ার আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে L1, আর হিট দেওয়ার পরে যে দৈর্ঘ্য যেটা পেলাম সেটা হচ্ছে L2। তাহলে L2 মাইনাস L1 করলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পেয়ে যাবো। সেই দৈর্ঘ্যের মানটা বলে দেওয়া আছে 0.5 সেমি। এখানে ওই রকম ভাবে T2 মাইনাস T1 করলে কতটুকু উষ্ণতা বেড়েছে সেই উষ্ণতা বৃদ্ধির মানটা বলে দেওয়া আছে 100°C। এবারে আমরা আলফার মান বলে দেওয়া আছে আলফা ইকুয়াল টু 9 × 10⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। 19 ইকুয়াল টু 10⁻⁻6 ইকুয়াল টু, তাহলে L2 মাইনাস L1 এর জায়গায় লিখবো 0.5 L1 ইন্টু T2 মাইনাস T1 এর জায়গায় লিখবো 100। এবারে আমরা L1 কে এই 19 × 10⁶ এর জায়গায় নিয়ে চলে যাবো, আর 19 × 10⁶ টাকে L1 এর জায়গায় নিয়ে চলে যাবো। এদিকে লিখবো L1 ইকুয়াল টু 0.5 বাই 19 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100। এই দশমিক যদি আমি তুলে দিই তাহলে নিচে আরেকটা শূন্য বেড়ে যাবে। এবারে L1 সমান সমান লিখতে পারি, উপরে শুধুমাত্র 5 পড়ে রইল, নিচে 19 ইন্টু এই 10⁻⁻6 ইন্টু 1000 মানে আমি লিখতে পারি 10 কিউব, 1000 মানে লিখতে পারি 10 কিউব সমান সমান উপরে 5 নিচে 19 ইন্টু, তাহলে 10⁻⁻6 ইন্টু 10 কিউব, এটাই সূচকের নিয়মের মতো এখানে হবে 10⁻³ হয়ে যাবে। এখানে 10 আছে, এখানে 10 আছে, দুটো বেস একই আছে, গুণ আকারে আছে, ওই জন্য সূচকগুলো ইন্ডেক্সগুলো কি হয়ে যাবে, এর আগে প্লাস এর আগে মাইনাস, দুটো যোগ করলে -3 হয়ে যাবে। এবারে অতএব L1 সমান সমান লিখবো এই 10⁻³
যদি উপরে ওঠে তাহলে কি হয়ে যাবে, 10³ হয়ে যাবে। আর এই ফাইভটাকে 19 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে একটা দশমিক দশমিক খেলে একটা শূন্য বসবে। 19 দুকানে 38, 3×57 হলে বেশি হয়ে যাবে, বিয়োগ করলে হবে 12, দশমিকের জন্য আরেকটা শূন্য, যদি 6 যদি খাওয়াই তাহলে 6 লং 54, 4, 5, 6 5 11, বিয়োগ করলে 6 4 10, দশমিকের জন্য শূন্য, 3 19 77, এই 3 19 57, 4 19 76, তাহলে 57, 3 19 57, 4 19 76 হলে বেশি হয়ে যাবে, তাহলে ওই জন্য 57 বিয়োগ করলে হবে 3। মানে এরকম ভাবে এটা চলতে থাকবে, এটাও বাড়তে থাকবে। আমি শুধু দশমিকের পরে তিনটে সংখ্যা রাখলাম, তার মানে 0.26 0.263 ইন্টু 0.263 ইন্টু 10³ এটা পেলাম। আবার এটাকে আবার লেখা যায়, এটাকে আবার এরকম ভাবেও লেখা যায়, এই দশমিক তুললে নিচে হবে 1000, আর এটা আছে 10³ মানে 1000 যদি কেটে যায় শুধুমাত্র 263 এত, যেহেতু এখানে সেন্টিমিটার আছে দৈর্ঘ্যের একক, তাহলে এখানে 263 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমি দশমিকের পরে তিনটে সংখ্যা রাখলাম, যদি চারটে বা পাঁচটা যদি থাকতো তখন তখন দশমিক থাকতো, যেহেতু তিনটে সংখ্যা রেখেছি ওই জন্য দশমিক যদি তুলে দিই তাহলে নিচে হবে 1000, আর এখানে 10³ মানে 1000, তাহলে 10³ আর নিচে 1000 মানে সেটাও 10³ 10³ কেটে গেলে 263 সেন্টিমিটার। তাহলে এটাই উত্তর। অঙ্কটা আরেকবার বলছি, একটু শুনে নাও। তাহলে একটা পিতলের দণ্ডের মানে হিট দেওয়ার আগে, তাপ দেওয়ার আগে যে দৈর্ঘ্যটা থাকে সেটা হচ্ছে L1, তখন যে টেম্পারেচার থাকে বা উষ্ণতা বা তাপমাত্রার যে ভ্যালু সেটা হচ্ছে T1। এবার হিট দেওয়ার পর যে দৈর্ঘ্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে L2, সেই অবস্থায় উষ্ণতা বা তাপমাত্রার মান হয় T2। তাহলে L2 মাইনাস L1 করলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাবো, সেই দৈর্ঘ্য বৃদ্ধির মানটা অঙ্কে বলে দেওয়া আছে 0.5 সেন্টিমিটার। ঠিক একই রকম ভাবে T2 মাইনাস T1 করলে কতটুকু উষ্ণতা বাড়ানো হয়েছে, সেই উষ্ণতার ভ্যালুটা বলে দেওয়া আছে 100°C। তাহলে আমার ফর্মুলা আলফা ইকুয়াল টু মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে এবারে আমরা কি করব, আলফার মানটা বসিয়ে দেবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ভ্যালু বলে দেওয়া আছে সেটা বসিয়ে দেবো। L2 মাইনাস L1 L2 মাইনাস L1 মানে 0.5, T2 মাইনাস T1 মানে হচ্ছে 100। তারপরে এই L1 কে 19 × 10⁶ এর জায়গায় নিয়ে চলে এলাম, আর 19 × 10⁶ কে L1 এর জায়গায় নিয়ে চলে গেলাম। তারপর এই দশমিক তুললে নিচে 100 ছিল, আর একটা শূন্য বেড়ে গেলে 1000 হয়ে যাবে। 1000 মানে আমি লিখতে পারি 10³ তাহলে এই 10⁶, এই 10⁻⁻6 আর 10³ অঙ্কে সূচকের অঙ্কের মতো। তাহলে এই যে এখানে বেস আছে 10, এখানেও 10 আছে, দুজনে গুণ আকারে আছে, ওই জন্য ইন্ডেক্স বা সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে গেলে এই -3 আর +3 যোগ করলে হবে -3। এবারে তারপরে এটা হবে তোমার 5টাকে যদি 19 দিয়ে যদি ভাগ করি, এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা নিয়েছি, তাহলে নিলে 263 হচ্ছে দশমিকের পরে, তাহলে 263 ইন্টু 10³ তাহলে এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে 1000 হবে। তাহলে এই 1000 মানে লিখতে পারি 10³ তাহলে নিচে 10³ আর উপরের এই 10³ কেটে গেলে 263 পড়ে থাকবে। এই দশমিকের পরে এই ভাগটা মিলবে না, এরপরে এখন চলতেই থাকবে। যদি আমি চারটে সংখ্যা যদি নিতাম তাহলে এখানে মাঝখানে দশমিক একটা থাকতো। সবাই দেখে নাও অঙ্কটা। এবারে 4.4 এর প্রশ্ন বলছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে ওই লেন্সের, এখানে দর্পণ লেন্স, এটা এটা দর্পণ করে নেবে, ওই দর্পণের এই জায়গাটা, ওই দর্পণের 20 সেমি, ওই দর্পণের 20 সেমি দূরত্বেই সৎ প্রতিবিম্ব তৈরি হলো। প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত কত? তাহলে এখানে অবতল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হয়, এটা একটা অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে যে সরলরেখা যাবে সেটাকেই বলবো প্রধান অক্ষ। কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে যে সরলরেখা যাবে সেটাকেই বলবো প্রধান অক্ষ। এটাকে M1, 0, M2। এবারে যদি
প্রধানকের সমান্তরাল একটা বস্তু রাখা হয়েছে, একটা বস্তুটার উচ্চতা ধরা হলো, বস্তুটার এখানে দৈর্ঘ্য বিশিষ্ট একটা অবতল সামনে, এটা উচ্চতা ধরে নিতে পারি, বস্তুটার উচ্চতা h1। এবার এই h1 উচ্চতার বস্তু থেকে আলো মানে সমান্তরাল, প্রধানকের সমান্তরাল আলো গিয়ে অবতল দর্পণের উপর পড়েছে। তাহলে অবতল দর্পণের উপর পড়ার ফলে যদি নিচের দিকে এটা বাড়াই, অবতল দর্পণে পড়ার ফলে আবার কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, আর একটা রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যাবে, এইরকম। এটাকে বলা হয় ফোকাস এফ। তাহলে অবতল দর্পণের সামনে এখানে বলেছে যে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট মানে এফ এর মান বলে দেওয়া আছে 10 সেমি। তাহলে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এফ এর মান বলে দেওয়া আছে 10 সেমি, মানে এই যে মেরু থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 10 সেমি। একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখছে। তাহলে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বস্তুটাকে রাখা হচ্ছে, এটাকে বলবো বক্রতা কেন্দ্র, মানে সি, বক্রতা কেন্দ্র সি। তাহলে দর্পণের সামনে বস্তুটাকে রাখা হচ্ছে বক্রতা কেন্দ্রে, অবতল দর্পণের সামনে বস্তুটাকে রাখা হচ্ছে বক্রতা কেন্দ্রে। তাহলে এটাকে যদি লেখা যায়, অবতল অবতল দর্পণ থেকে বস্তু 20 সেমি, অবতল দর্পণ থেকে বস্তু 20 সেমি দূরত্বে আছে। অর্থাৎ সুতরাং বস্তুর অবস্থান বস্তুর অবস্থান বক্রতা বক্রতা কেন্দ্রে। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি d1 সমান সমান 20 সেমি। বলছে অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তুকে রাখা হচ্ছে, 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখা হচ্ছে। আমরা জানি অবতল দর্পণের সাহায্যে প্রমাণ করেছিলাম যে r = 2f। তাহলে এই বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 10 সেমি, তাহলে দ্বিগুণ হলে বস্তুটার অবস্থান অ্যাকচুয়ালি হচ্ছে বক্রতা কেন্দ্রে। তাহলে আমি লিখতে পারি যে বস্তুর অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্রে। এবার সবাই মনে রাখবে যে কোনো একটা বস্তুকে যখন অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে যখন রাখা হবে, তখন তার প্রতিবিম্বটাও কি হবে, বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। প্রতিবিম্ব বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্রে হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থানও কি হবে, বক্রতা কেন্দ্রে তৈরি হবে। আর প্রতিবিম্বের আকার যেমন হবে, আকার মানে যদি আমি উচ্চতা যদি ধরি, তাহলে বস্তুর উচ্চতা যা হবে প্রতিবিম্বের উচ্চতা তাই হবে, বস্তুর প্রস্থ যা হবে প্রতিবিম্বের প্রস্থ তাই হবে, বস্তুর দৈর্ঘ্য যা হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হবে, মানে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার একই হবে। তাহলে এটা যদি h1 যদি হয় বস্তুর উচ্চতা, এটাও কি হবে, h1 হবে। আর এটা h1 ধরা, শুধু h লিখলেই হবে, এটা h হলে এটাও h হবে। তাহলে এখানে এটা হবে, নাম যদি দিই, সিকিউ হচ্ছে বস্তু আর সিপি হচ্ছে প্রতিবিম্ব, সিকিউ হচ্ছে বস্তু আর সিপি প্রতিবিম্ব। ঠিক একই রকম ভাবে যদি আমি লিখি অবতল দর্পণ থেকে প্রতিবিম্ব, অবতল দর্পণ থেকে প্রতিবিম্ব 20 সেমি দূরত্বে তৈরি হবে। সুতরাং সুতরাং প্রতিবিম্বে প্রতিবিম্বের অবস্থান সুতরাং প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রে, বক্রতা বক্রতা কেন্দ্রে। অর্থাৎ
অর্থাৎ D2ও হবে 20 সেমি। তাহলে ফোকাস দৈর্ঘ্যের মান বলে দেওয়া আছে, এফ এর মান বলে দেওয়া আছে 10 সেমি, তারপরে বলে দেওয়া ছিল যে অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা হচ্ছে। তাহলে আমরা এই প্রমাণটা করেছিলাম আর ইকুয়াল টু 2f, এই প্রমাণটা করেছিলাম আর ইকুয়াল টু 2f। এখানে আমি বলতে পারি যে বক্রতা ব্যাসার্ধ, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে এই কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত দূরত্বটাকেই আমরা কি বলবো, বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে ফোকাস দৈর্ঘ্যের মানটা বলে দেওয়া আছে 10 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধের মান হবে 20 সেমি। তাহলে বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত, তার মানে অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে আছে বস্তুটা। সুতরাং বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। তাহলে ডি ওয়ান সমান সমান আমি লিখছি 20 সেন্টিমিটার। ঠিক একই রকম ভাবে তাহলে যখন আমি বুঝতে পারছি যে বস্তুটা বক্রতা কেন্দ্রে আছে, তাহলে তার প্রতিবিম্বটাও বক্রতা কেন্দ্রে তৈরি হবে, মানে সেই 20 সেন্টিমিটার দূরত্বে তৈরি হবে। আর বলতে পারি কি যে প্রতিবিম্ব আর বস্তু, প্রতিবিম্বের আকার যা হবে বস্তুর আকারও তাই হবে। আর প্রতিবিম্বটা হবে সৎবিম্ব। এগুলো মাথায় রাখবেন। তাহলে এবার আমি লিখবো, তাহলে আমার বের করতে হবে প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত। তাহলে উপরে প্রতিবিম্বের আকার বাই বস্তুর প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার সমান সমান, তাহলে ওই যে লেন্সের ক্ষেত্রে সেখানে ছিল কি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনের মান আমরা কি করে পেয়েছিলাম, যে লেন্স থেকে বস্তুটা কতটা দূরত্বে আছে, তার ফলে প্রতিবিম্বটা লেন্স থেকে কতটা দূরত্বে গঠিত হচ্ছে, মানে উপরে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, বা এটা করে আমরা রৈখিক বিবর্ধন পেয়েছিলাম, বা উপরে প্রতিবিম্বের আকার মানে সে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, উচ্চতা হতে পারে, নিচে বস্তুর আকার করে আমরা রৈখিক বিবর্ধন পেয়েছিলাম। এখানে ওই রকম ভাবে এখানে আমার অনুপাত চেয়েছে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকারের অনুপাত। তাহলে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সমান সমান আমি লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই দর্পণ থেকে বস্তুর দূরত্ব। তার মানে D2 বাই D1 সমান সমান, তাহলে উপরে 20 নিচেও 20, তাহলে 20 20 কাটলে কি হবে 1 বাই এটা 1। তাহলে অতএব প্রতিবিম্বের আকার ইজ টু বস্তুর আকার সমান সমান 1:1। সবাই দেখে নাও পুরোপুরি। পরের প্রশ্ন 4.5 এর অথবা বলছে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে দুটো বৈদ্যুতিক বাতির কথা বলেছে, তার উপরে লিখে নেব। প্রথম বাতি, তাহলে প্রথম বাতি, তারপর দ্বিতীয় বাতি। প্রথম বাতির ভি এর মান বলে দেওয়া আছে 220 ভোল্ট, পি এর মান বলে দেওয়া আছে 60 ওয়াট, মানে এটাকে আমি লিখবো V1 P1, আর এখানে R1টা বের করতে হবে। ঠিক একই রকম ভাবে এদিকে V2 বলে দেওয়া আছে 110 ভোল্ট, P2 বলে দেওয়া আছে 60 ওয়াট, এখান থেকে R2টা বের করতে হবে। তাহলে V1 220 ভোল্ট, P1 60 ওয়াট, V2 110 ভোল্ট, P2 60 ওয়াট। তাহলে এখান থেকে তাহলে P সমান সমান আমরা একটা ফর্মুলা জানি যে P সমান সমান V স্কয়ার বাই R। তাহলে এখানে P1 এটা V1 R1 হয়ে যাবে। তাহলে R1 সমান সমান লিখতে পারি, R1 কে P1 এর জায়গায় নিয়ে যাবো, P1 কে R1 এর জায়গায় নিয়ে আসবো। তাহলে V1 স্কয়ার বাই P1। এবারে যদি V1 এর ভ্যালুটা যদি বসানো হয়, তাহলে V1 হচ্ছে 220 তার হোল স্কয়ার, P1 এর ভ্যালু 60, এইরকম ভাবে রেখে দেবো। এটা হচ্ছে আর এটা আর এর ভ্যালু, এত ওহম লিখতে পারি, এই পর্যন্ত রেখে দিলাম। ঠিক একই রকম ভাবে এদিকে P সমান সমান V স্কয়ার বাই R, মানে P2 V2 R2, তাহলে R2 ইকুয়াল টু লিখতে পারি V2 স্কয়ার বাই P2, V2 স্কয়ার বাই P2। তাহলে V2 এর ভ্যালু হচ্ছে 110,
তার হোল স্কোয়ার P2 60, তাহলে এইরকম ভাবে এটা রেখে দেবো। তাহলে R2 সমান সমান এত ওহম। তাহলে এখান থেকে R1 এই বের করে রেখে দিলাম, R2 এইরকম এই পর্যন্ত রেখে দিলাম। তাহলে আমার বের করতে হবে দুটো বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত বের করতে হবে। উপরের দিকে মুছলে তাহলে R1 বাই R2 সমান সমান লিখতে পারি। তাহলে R1 এর ভ্যালু এইটা 220 তার হোল স্কোয়ার বাই 60, R2 এর ভ্যালু এটা 110 তার হোল স্কোয়ার বাই 60। এবারে আমি এটা লিখতে পারি যে নিচের লাইনে লিখছি 220 হোল স্কোয়ার বাই 60, 110 হোল স্কোয়ার বাই 60। মানে R1 বাই R2 সমান সমান এটা লেখা যায় 220 হোল স্কোয়ার, মানে 220 ইন্টু 220, আর গুণ করলাম না, এরকম ভাবে ভেঙে লিখে রাখলাম। যত ভেঙে রাখা যাবে তত মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ইন্টু এটা উল্টে গেলে হবে উপরে 60, নিচে হবে 110 ইন্টু 110। তাহলে এই 60 কেটে গেল, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে 11 দোকানে 22, এটা কাটলে হবে তাও। তাহলে নিচে হচ্ছে 1, উপরে 4, তাহলে 4/1। R1 বাই R2 সমান সমান 4/1, অতএব তাহলে R1:R2 সমান সমান 4:1। এটাই উত্তর। সবাই দেখে নাও। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে আহ, অবশ্যই তোমার ভিডিওটা সবার কাছে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে, এইরকম টেস্ট পেপারের সমাধান। আজকে এই পর্যন্ত, টাটা।